আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। সুগন্ধা নদীতে অভিযান 10-এ আগুনের ঘটনায় লঞ্চ মালিক হামজালাল গ্রেফতার, আরও এক যাত্রী মরদেহ উদ্ধারে মোট মৃত্যু 42। খালেদার বিদেশে চিকিৎসার দাবিকে মামাবাড়ির আবদার বলেছে আওয়ামী লীগ। আইনি মতামত পাঠালেও কি মত দিয়েছেন জানালেন না আইনমন্ত্রী। প্রবীণ আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর মৃত্যু, রাজনীতিতে আলোচিত এক চরিত্রের জীবন অবসান। কক্সবাজারে ধর্ষণ ও মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে আশিক। সন্তানের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহের চেষ্টায় ছিলেন ওই নারী। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৮৬তম জন্মদিনে শ্রদ্ধা, স্বমহিমায় উজ্জ্বল দুই গুণীর কথা স্মরণ। এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৮৬তম জন্মদিনে শ্রদ্ধা, সমন্বয় উজ্জ্বল দুই গুণীর কথা স্মরণ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে করোনাকালে স্পাইডারম্যানের রেকর্ড পরিমাণ ব্যবসার খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। ঝালকাঠি থেকে লঞ্চের আরও এক যাত্রী মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 42 জনে দাঁড়িয়েছে। আগুনে দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 4 জন এখনও আইসিইউতে আছেন। সাবরিনা হাসানের রিপোর্ট। এমভি অভিযান 10 লঞ্চের 4 মালিকের একজন হামজালাল ঢাকার কেরানীগঞ্জে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে র্যাব। লঞ্চে আগুনের ঘটনায় রোববার লঞ্চের 4 মালিক সহ 8 জনকে আসামি করে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মামলা করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নৌ পরিবহন আদালত। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 4 জন এখন আইসিইউতে। তাদের 3 জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এছাড়া আরও 3 জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন আইসিইউ ও এইচডিইউতে থাকা 7 জনের অবস্থা আশঙ্কাজনক। আর বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন 18 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় আরও এক যাত্রীর মরদেহ ঝালকাঠির সাচিলাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড। লঞ্চে আগুনের ঘটনায় দায়ীদের বিচার ও নৌ নিরাপত্তার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। লঞ্চে আগুনে নিহতদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চলছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে ধারাবাহিক সংলাপের 4র্থ দিনে আজ প্রথম দফায় বৈঠক করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। বৈঠকে তারা রাষ্ট্রপতিকে কমিশন গঠনে আইন প্রণয়ন সহ 4 দফা প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্বাচন কমিশন আইন গঠনে সহমত প্রকাশ করেছেন বলে জানান তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজ ভান্ডারী। আমরা 4 দফা একটা দাবি জানিয়েছি এবং 4 দফার মধ্যে আমরা আইনের কথা বলেছি। তবে আইনের কথা বলতে যেয়ে যেটা আমরা 18-র 1 ধারায় যেটা সংবিধানে যেটা আইনের কথা উল্লেখ আছে, আমি ওটা বলেছি আমরা যে বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন অল্প সময়ের মধ্যে,
সেখানেই আইনের কথা লেখা আছে। 18(1) ধারার মধ্যে শুরুতে 2 লাইনের পরে লেখা আছে আইন প্রয়োগের মাধ্যমে একটা নির্বাচন কমিশন গঠন করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনগত মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী বলেছেন, ফৌজদারি কার্যবিধি 401 ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তি হয় সেই দরখাস্তকে আবার বিবেচনা করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার দাবি মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। আরও জানাচ্ছেন মুরসালিন বাবলা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে 25 সেপ্টেম্বর থেকে তার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দেয় সরকার। এরপরেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে তার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান। আইনগত মতামত জানতে আবেদনটি পাঠিয়ে দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে। দুপুরে আইন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত দিয়ে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। তো যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা যাবে, আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমি বাধ্য। 401 ধারায় যে 6টা উপধারা আছে সেইখানে বাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। সাচিবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেছেন, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসে না, তাদের চিন্তা এখনো পাকিস্তানে, এখনো ষড়যন্ত্র করছে। আপনারা দেখছেন, যেটা কোনোভাবে বাস্তবে না। খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে, মামা বাড়ির আবদার কিভাবে পাঠাতে হবে? বাংলাদেশে 4,500 কয়েদি, সাজাপ্রাপ্ত আসামি জেলখানায় আছে, অসুস্থ আছে, ওনারা একারে পাঠাই, তারা কি বসে থাকবে? তাদেরও পাঠাতে হবে না? সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। বেগম খালেদা জিয়াকে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি যে হাসপাতালে চেয়েছেন সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি কিন্তু শাস্তিপ্রাপ্ত আসামি, তার সাধারণত চিকিৎসা হওয়া উচিত ছিল সরকারের তত্ত্বাবধানে কোনো একটি সরকারি হাসপাতালে, সেটি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল হোক বা অন্য হাসপাতাল হোক, কিন্তু সরকারের তত্ত্বাবধানে নয়, তাদের ইচ্ছা অনুযায়ী তারা যেভাবে চাচ্ছে তাদের ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বিএনপির উচিত সমালোচনা না করে খালেদা জিয়ার চিকিৎসায় সরকার প্রধান যে মহানুভবতা দেখিয়েছে তার জন্য সাধুবাদ জানানো। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে একটি শোক সংবাদ। প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলেই রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়নাল হাজারীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি। জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 15 ডিসেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয়নাল হাজারী। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু। জিম্মি করে মুক্তিপণের দাবিতে কক্সবাজারে গৃহবধূকে অপহরণ এবং ধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত আশিককে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অকুপটে দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন এলিট ফোর্স। প্রিয় দর্শক, বাকিটা জানাচ্ছেন এলামুল কবির রূপম। চেহারা ও বেশভূষা বদলে ফেলেও নিজেকে আড়াল করতে পারল না কক্সবাজারে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সন্ত্রাসী আশিক ওরফে টর্নেডো আশিক। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে নিজের অপকর্মের কথা জানালো সে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আশিক এই ধর্ষণের ব্যাপারে সে স্বীকারোক্তিমূলক
আমাদের কাছে তথ্য দিয়েছে যে 30 জনের যে তার একটি গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে সে বিচে যারা পর্যটন যেত রাতের বেলা তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে পেলে তাদেরকে ব্ল্যাকমেল করত। তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি বা সে কোনো দলের সাথে সরাসরি জড়িত এই ধরনের কোনো তথ্য সে আমাদেরকে বলে নাই, এবং কাগজে কলমেও সে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত এই ধরনের কোনো তথ্য নাই। পুলিশ সুপারের সাথে যে তার সম্পর্ক বা আইনি যে ব্যাপারগুলো এই সম্পর্কিত সে কোনো ধরনের কথা আমাদেরকে বলেনি। র‍্যাব বলেছে শিশু সন্তানের চিকিৎসার জন্য স্বামীকে সঙ্গে নিয়ে অর্থ সংগ্রহ করছিল ওই গৃহবধূ। তার সাথে ভুক্তভোগীর প্রথম দেখা হয় ঘটনার আগের দিন। ভুক্তভোগী বলেছে যে তার এই বাচ্চার চিকিৎসার জন্য তার বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। সে এই অর্থ সংগ্রহের জন্য সে মূলত বিত্তবান ট্যুরিস্টদের কাছে বিভিন্ন সময় সে সহযোগিতা চেয়েছে। কক্সবাজার সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে ওই গৃহবধূর মামলায় 4 আসামির অন্যতম আশিক। তার বিরুদ্ধে প্রতারণা, জবরদখল, অস্ত্র ও মাদকসহ 8টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাই থেকে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। তবে চক্রের সাথে জড়িত কারাগারে আটক মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরও 2 সন্ত্রাসী। ডিএমপির এডিশনাল কমিশনার হাফিজ আক্তার জানিয়েছেন রাজধানীতে অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে জিসান বাহিনী। ওই বাহিনীর 7 ক্যাডারকে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 3-4 জনকে আমরা পেয়েছি যে এখানে রাজনৈতিক আশ্রয় আছে, যে 3 জন বিএনপির সাথে, 1 জন আওয়ামী লীগের সাথে জড়িত। তো সন্ত্রাসীদের কোনো আসলে রাজনৈতিক বিষয়টা সেভাবে না, তারা মূলত থাকে তারা অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে তারা সন্ত্রাসী করে এবং আশ্রয়ের জন্য তারা রাজনৈতিক ডালটি ব্যবহার করে। দুবাই ভিত্তিক শীর্ষ সন্ত্রাসীর সাথে এটা সম্পৃক্ততা পেয়েছি এবং এটা কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী তাদের সাথেও আমরা শীর্ষ সন্ত্রাসী কারাগারিগুলি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাদের সাথেও সম্পৃক্ত পেয়েছি, যে বিদেশ, দেশের কারাগার এবং এলাকার যে স্থানীয় সন্ত্রাসী এদের মধ্যে একটা লিঙ্ক হয়ে গিয়েছিল। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং গুণী কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের 86তম জন্মদিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজন এবং বিশিষ্ট জনেরা। প্রয়াত এই 2 সাহিত্যিকের লেখা পাঠকের কাছে আজও সমান জনপ্রিয়। রাবেয়া খাতুনের জন্মদিনে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শীতবস্ত্র এবং খাদ্য বিতরণ করেছে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ। দেখুন সুলতান আহিমুর রিপোর্টটি। 1935 সালের 27 ডিসেম্বর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম একটি দিন। দিনটিতে জন্ম নিয়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও গুণী কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। ছোট গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য সহ সব ধরনের রচনায় অনন্য স্থান গড়েছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তার লেখা কাব্যনাট্য নুরুল দিলের সারা জীবন ও পায়ের আজ পাওয়া যায় নাট্যাঙ্গনে ব্যাপক সমাদৃত। বিধিনিষেধের বেড়াজাল ভেঙে সাহিত্যে রাবেয়া খাতুনের আবির্ভাব ঘটেছিল। শিক্ষকতা, সাংবাদিকতা, সম্পাদনা, সময়ের পরিক্রমায় কর্মজীবনে নিজেই নিজেকে ছাপিয়ে গেছেন। লিখেছেন নিরাশ্রয়া, 52 গলির 1 গলি, মধুমতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা উপন্যাস। তার লেখা গল্প উপন্যাস অবলম্বনে নির্মাণ হয়েছে নাটক ও চলচ্চিত্র। 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন গুণী এই সাহিত্যিক। রাবেয়া খাতুনের জন্মদিনে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজনে চ্যানেল আই প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান স্বজন এবং বিশিষ্টজনেরা। সবাই দোয়া করবেন আমার মার জন্যে, তার আত্মা যেন শান্তি পায়, তাকে আল্লাহ যেন বেস্ট নসিব করে। যেই লেখার কারণে আজকে ওনাকে আমরা স্মরণ করছি, এটাকে কিন্তু আমরা বলবো যে ওনার একটা বিশাল পাওয়া, এবং যেটার কারণে উনি কিন্তু সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন। যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা ওনারই কীর্তি নিয়ে, ওনারই লেখালেখির, ওনারই জীবন আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই। আয়োজকরা বলেন, রাবেয়া খাতুনের সাহিত্য চর্চাকে আরো ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এই যে আয়োজনটা, এটা অত্যন্ত একটি ভালো আয়োজন, আমাদের মনের ভেতর গেঁথে থাকবে। তিনি মা ছিলেন সবার, তার পরিচিত
সবার কাছের মানুষ, সবার মা ছিলেন তিনি। তার লেখার উৎকর্ষ এত বেশি, আমি মনে করি ভবিষ্যতে তাকে নিয়ে অনেক অভিসন্দর্ভ রচিত হবে, অনেক পিএইচডি ডিগ্রি লাভ করা যাবে তার লেখা থেকে। তার অসংখ্য অসংখ্য সৃষ্টির মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন। দোয়া মাহফিল সহ নানা আয়োজন করে গুণী এই সাহিত্যিকের পরিবার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রতিদিনই বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত শনাক্ত এবং মৃত্যু বাড়ছে। ভারতের 18টি রাজ্যে অমিক্রণ শনাক্ত হয়। দিল্লি এবং কর্ণাটকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। অস্ট্রেলিয়ায় অমিক্রণে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের বিরুদ্ধে 1000 জনের বেশি মানুষকে করোনার পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রে টানা 7 দিনে গড় প্রায় 1,85,000 আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে এই পর্যন্ত 7,500-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেখুন আলিমা জাজির রিপোর্টটি। করোনার নতুন ধরন অমিক্রণে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। ভারতও প্রতিদিন হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। রাজধানী দিল্লি ছাড়াও তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট সহ অন্তত 18টি রাজ্যে বাড়ছে অমিক্রণ আক্রান্তের সংখ্যা। কর্ণাটক ও দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রে টানা এক সপ্তাহে দৈনিক গড়ে প্রায় 1,85,000 আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে রোববারও 1,000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে মার্কিন এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো। একই সাথে 2,000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপেও করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংক্রমণ বাড়ছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে। মহামারী শুরুর পর ফ্রান্সে একদিনের রেকর্ড 1,04,000 বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। অমিক্রণের সংক্রমণ বাড়তে থাকায় পুনরায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে গ্রিস, ইটালি ও স্পেন। চীনে করোনার নতুন হটস্পট উত্তর পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে, যা গত 21 মাসের মধ্যে সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে 4 দিনের লকডাউন জারি করা হয়েছে। এদিকে অমিক্রণ ছড়িয়ে পড়ায় নতুন বিধিনিষেধের পরিকল্পনা নিয়েছে জাপান। ওসাকা, কিয়োতো, টোকিও, ফুকুওকায় অমিক্রণ আক্রান্ত শনাক্তের পর ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনের গাজায় ও কসোভোতে প্রথম অমিক্রণ আক্রান্ত শনাক্ত হয়েছে। অমিক্রণ বাড়তে থাকায় 15 দিনের জন্য ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক এবং নরওয়ে থেকে আসা যাত্রীদের ইরানে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে বেড়েছে সংক্রমণ। সামনের কয়েক সপ্তাহ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আলিমাল রাজি, চ্যানেল আই। বঙ্গবন্ধু বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। মাশরাফি, তামিম এবং মাহমুদুল্লাহকে দলে ভিড়িয়ে কাগজে কলমে শক্তিশালী দল গড়েছে ঢাকা। তবে সময় মতো ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় ঢাকার মালিকানা পায়নি প্রাথমিকভাবে নাম চূড়ান্ত হওয়া দুটি প্রতিষ্ঠান। তাই আপাতত ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক বিসিবি নিজে। দেশ সারা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরাসরি সই করিয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি এবং মুশফিকুর রহিমকে রেখে দিয়েছে খুলনা টাইগার্স। রিপোর্টে জানাচ্ছেন আরিফ চৌধুরী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এটি 8ম আসর। টুর্নামেন্ট শুরুর বাকি আরও সপ্তাহ 3 তার আগে প্লেয়ার্স ড্রাফট। আগেই জানানো হয়েছে রাজশাহী নেই, তাই 6 ফ্র্যাঞ্চাইজির মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। সবগুলো দলের জন্যই এবার প্লেয়ার্স ড্রাফটের আগেই একজন করে দেশি এবং 3 জন বিদেশি সরাসরি সাইনিং করানোর সুযোগ। এই নিয়মে সাকিব আল হাসানকে বরিশাল, মাহমুদুল্লাহকে ঢাকা, মুশফিককে খুলনা, তাসকিন সিলেটে, মোস্তাফিজ কুমিল্লায় আর নাসুমকে নেয় চট্টগ্রাম। তবে ড্রাফটের আগের রাতে হয়েছে বড় নাটকীয়তা। প্রাথমিকভাবে সব ঠিকঠাক থাকলেও রূপা ফেব্রিক্স ও মার্ন গ্রুপকে দেয়া হয়নি ঢাকার মালিকানা। এই দলটা বিসিবি নিজেই চালাবে। 8 জন ওনারকে আমরা সিলেক্ট করেছিলাম যে তারা অ্যাজ এ ওনার হিসাবে আমাদের এই ফ্র্যাঞ্চাইজি ওনার হতে পারবে। তার থেকে আমরা শর্ট লিস্টেড করে 6টা দিই। 5 জনই অলস রেগুলেশন মিট করে টাইমলি টাকা জমা দিয়ে হয়েছিল। আরেকজন আমাদের যে ডেডলাইনটা ছিল সেই ডেডলাইনের মধ্যে টাকাটা দেয়নি। তো আমরা চিন্তা করেছি যে না, বোর্ডে আগে টিমটা তৈরি করে ফেলুক। তৈরি করার পরে আমরা আইদার স্পন্সরশিপ ব্যানারে হোক বা ওনারশিপ ব্যানারে হোক আমরা এটা দিয়ে দিব। অনেকদিন ধরেই টি20 ফরম্যাটে না খেলা তামিম ইকবালকে ড্রাফট থেকে বেছে নিয়েছে ঢাকা। এখানে কোনো প্রশ্নই আসার কথা না। আমাদের টি20 ন্যাশনাল টিমের ক্যাপ্টেন রিয়াদ ভাই, এন্ড হি ডেফিনেটলি উইল লিড দ্য টিম। অ্যান্ড আমাদের কাজ হলো ওনাকে যেভাবে যতটুকু সম্ভব
সাপোর্ট করা। দেশের ক্রিকেটের আরও 2 শীর্ষ তারকা মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ ঠিকানাও ঢাকায়। যেটা ভালো মনে হয়েছে আমরা সেটাই করেছি, কারণ টেবিলে সুমন ভাই ছিলেন, তামিম পরে আমাদের সাথে জয়েন করলো, সজীব ভাই ছিলেন, শারিন হাফিজ ছিলেন। তো আই থিঙ্ক আমাদের টিমটা ভালো হয়েছে। আর মাশরাফি ভাইয়ের সাথে যে ইস্যুটা বললেন সেটা আমার সবসময় বিশ্বাস ছিল যে একসাথে আবার ইনশাল্লাহ খেলতে পারবো। আলহামদুলিল্লাহ যে আমরা একসাথে খেলতে পারছি। দ্য সেম টাইম তামিমও আমাদের টিমে আছে। মোস্ট আই থিঙ্ক প্রবাবলি এক্সপিরিয়েন্স প্লেয়াররা প্রবাবলি আমাদের টিমেই বেশি। তো আই হোপ ইনশাল্লাহ যদি আমরা এটা মাঠে আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারি, আমাদের টিমটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা আছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সবচেয়ে সফল ক্যারিবিয়ান লিজেন্ড ক্রিস গেইলকে ডিরেক্ট সাইনিংয়ে কনফার্ম করেছে বরিশাল। সব ঠিকঠাক থাকলে 21 জানুয়ারি ঢাকায় আসার কথা গেইলের। সেদিনই শুরু হবে বিপিএলের নতুন আসর। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু বিপিএলে প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন করে সন্তুষ্টির কথা জানিয়েছেন সব ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বরিশালের বিদেশি রিক্রুট ক্যারিবিয়ান লিজেন্ড ক্রিস গেইল আসরে সব ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছে তার দল। একই সাথে সাকিব আল হাসানকে এবছর তাদের অধিনায়ক ঘোষণা করেছে বরিশাল। গতবারের অধিনায়ক মুশফিকুর রহিমের উপর আস্থা রাখছে খুলনা টাইগার্স। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত করেছে বিদেশি কোনো ক্রিকেটারকে অধিনায়কত্ব দেবে না তারা। আমাদের মাঝে যেটা হিসাব ছিল, ক্যালকুলেশন ছিল, আই থিঙ্ক আমরা অলমোস্ট 80% সেটা ফুলফিল করতে পেরেছি। লোকালের মধ্যে ক্যাপ্টেন হবে, এটা ফর শিওর। এখন কে ক্যাপ্টেন্সি পাবে সেটা আমাদের জন্য এখন অনেক প্রিম্যাচিওর। ও গেইল ইজ গেইল, সে কখন জ্বলে উঠবে এটা আপনি বলতে পারবেন না। যে কোনো মুহূর্তে সে ভালো খেলে ফেলতে পারে। 3টা ম্যাচ ভালো খেললে আমরা উই ক্যান প্রসিড অন। এবার আরেকটু বেশি আমরা ইয়াংদেরকে প্রায়োরিটি দিয়েছি। ওভারঅল আমার মনে হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গতবারের মতো যেরকম মানুষকে একটা এন্টারটেইন করতে পেরেছে, ভালো খেলা দেখাতে পেরেছে, এবারও পারবে ইনশাআল্লাহ। হোপফুলি এবার সিলেটের একটা বেটার কিছু এক্সপেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হিসেবে। এবার ওয়ার্ম আপ সেশন হিসেবে ঢুকেছি, ইনশাআল্লাহ 5 বছর ইনশাআল্লাহ যদি অপরচুনিটি পাই আমরা 5 বছরের জন্য এখানে এসেছি। মঙ্গলবার সারা দেশের রুটিন টিকা কেন্দ্রগুলোতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির জানিয়েছেন, যারা যে কেন্দ্রে আগে 2 ডোজ টিকা নিয়েছেন সেই কেন্দ্রেই বুস্টার ডোজ নিতে পারবেন। অনলাইনে বুস্টার ডোজ নিবন্ধনের কাজ সম্পন্ন না হওয়ায় কেন্দ্র থেকে আগের দিন যাদের SMS দেবে তাদেরই কেবল বুস্টার ডোজ নিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। 60 ঊর্ধ্ব এবং সরাসরি সম্মুখ যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন। আমরা যেই কেন্দ্রে টিকা দিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তাদেরকে টেক্সট পাঠানো হবে। যারা কালকে টিকা পাবেন তাদেরকে আজকেই টেক্সট মেসেজ দেওয়া হবে। টেক্সট মেসেজ অনুযায়ী কিন্তু তারা টিকা নিতে আসবেন। সুরক্ষা অ্যাপসকে এটার সঙ্গে একই সঙ্গে আবার আপডেট করা, এটা কিন্তু অনেক বড় কাজ। এটি এখনও কাজ চলছে, এটি কিন্তু এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, যে কারণে কালকে থেকে টেক্সট মেসেজ দিয়ে স্বল্প আকারে বুস্টারটা দেওয়া হবে। প্রিয় দর্শক, এবারে ফিরে দেখা 2021। করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক গতিতে ফিরেছে দেশের অর্থনীতি, এমনকি সামষ্টিক অর্থনীতির কিছু সূচক ছাড়িয়ে গেছে স্বাভাবিক সময়কেও। এ কারণে জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে সবসময় অতি সতর্ক আন্তর্জাতিক মুদ্রা তহবিলও চলতি অর্থবছরের জন্য আগের হিসাব থেকে সরে এসে বলেছে এটি কম করে হলো 6.6% হবে। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এই ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব দিয়েছেন তৃণমূলের অদম্য মানুষকে। আরও জানাচ্ছেন রিজভি নওয়াজ। Economy has recovered. It's recovering. We expect it to grow at 6.6% this fiscal year, and the vaccination picks up. It should go back to 7% in the next year. বিশ্ব যখন করোনার সর্বশেষ ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে চরম পেরেশানিতে, তখন আইএমএফের কাছ থেকে এরকম উচ্ছ্বসিত প্রশংসা। এই অর্জন সম্ভব হয়েছে কৃষি এবং শিল্প খাতের দারুণ সাফল্য। অর্থনীতির আরেক বড় খাত সেবা খাতও চালু হয়ে গেছে পুরোদমে। কৃষিতে সবজি, ফল, ফসল, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন স্বাভাবিক রাখতে পারায় দেশের মধ্যে ভোগ চাঙা ছিল গোটা করোনাকালে। আর তাই 2020 সালের
মার্চ থেকে দফায় দফায় লকডাউনে স্থবির অর্থনীতি এখন শুধু দিন তারিখের হিসাব। এখন যে অর্থনীতিটা এগুচ্ছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, তার পেছনে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটি আবারও কৃষি। মেকানাইজেশন অনেকটা বেড়েছে, আরও হয়তো বাড়বে। এখন সোলার ইরিগেশন পাম্পে হাজার হাজার মানুষ এর মধ্যে যুক্ত হচ্ছে। ভবিষ্যতের কৃষি আরও ডাইভার্সিফাই হবে, আরও আধুনিক হবে। সামষ্টিক অর্থনীতির সব সূচকের হালনাগাদ তথ্য পাওয়া না গেলেও মাথাপিছু বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার, বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং, ভরা মৌসুমেও বাজারে কৃষিপণ্যের দামে উত্তাপ, রাস্তায় যানবাহন চলাচল এসব নির্দেশ করছে করোনাকাল এখন কেবল নিষ্ঠুর অতীত। আমাদের ইকোনমি সাংঘাতিকভাবে খুব ভালোভাবেই রিকভারির পথে, এবং কোনো ক্ষেত্রে এটা প্রি কোভিড লেভেলে পৌঁছে গেছে। সরকারের 7.2 গ্রোথ, রিয়েল জিডিপি গ্রোথের বিপরীতে আমাদের যে ফোরকাস্ট আমাদের প্র্যাকটিসে এসছে সেটা 7-এর কাছাকাছি। অর্থনীতির মূল চালিকা শক্তি এদেশের কোটি মানুষের হার না মানা মনোভাব। ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম ঘুরে এসে সেরকমটাই বললেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। And one woman was telling me her story. She said she went everywhere. She just wanted seed money. She went to all the NGOs that turned her down. But this revolving fund that we created in one of our projects, they gave her 20,000 taka. She bought a cow. She raised that cow. She sold it for 50,000. Then she took another loan, 70,000 taka. And she bought other things. And she grew. Then she took another loan and she paid back. She took another, and now she has 22 cows. Isn't that a success story? পয়মন্ত আরেকটি বছরের অপেক্ষায় থাকা মানুষের জন্য এখন একমাত্র চ্যালেঞ্জ ওমিক্রন। না হলে বাজেট বক্তৃতায় ঘোষিত 7.2% জিডিপি অর্জন কেবল সময়ের ব্যাপার। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ভারী তুষারপাতে বরফে ঢাকা পড়েছে জাপানের উত্তর ও পশ্চিম অঞ্চল। 100-রও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে সাবুশপ লিমিটেড। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এমন প্রজন্ম তৈরিতে যুদ্ধদিনের অভিজ্ঞতা তাদের কাছে তুলে ধরার গুরুত্ব দেন। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থাপনা কমিটিতে মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তারা। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাবাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। এছাড়া ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীর, বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস.এম. জাহাঙ্গীর আলম, গেরিলা যোদ্ধা বিচ্ছু জালাল এবং অন্যরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। প্রিয় দর্শক, এবারে জিপিএইচ বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শরীয়তপুরের ডামুডার কেহুরভাঙ্গা খাল রক্ষার স্থায়ী বাঁধ 5 ইউনিয়নের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে 1 কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ কাজ 2022 সালের মধ্যে শেষ হবে। প্রিয় দর্শক, শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শরীয়তপুর জেলার ডামুন্ডা উপজেলার কেহুরভাঙ্গা খালটি বয়ে গেছে 1913 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কনেশ্বর এস.সি. এডওয়ার্ড ইনস্টিটিউশনের পাশ দিয়ে। বছর বছর খালটির ডান তীরের অনেক বাড়িঘর ও রাস্তাঘাট ভাঙনের মুখে পড়ে বিলীন হয়। 2019 সালে 1 কিলোমিটার দীর্ঘস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে বাঁধের 610 মিটার কাজ সম্পন্ন হয়েছে। এই বড়িবাত্রা দেওয়ার কারণে এই রাস্তাটা রক্ষা পাইছে এবং ছাত্রছাত্রী এলাকাবাসীর অনেক উপকার হয়েছে। আগে ভেঙে যেত, এখন ভাঙ্গা বন্ধ হয়েছে। বেরিবাদা হয় মানুষের চলাচলের লেগে অনেক উপকার হয়েছে। আমাদের যাতায়াত ভালো হয়েছে, বাইরে বান্না দেওয়া নেই,
গাছ ভাঙ্গা পড়ে না, বাড়ি ভেঙে পড়ে না। এখন যে রাস্তা হয়েছে বেরিবান হয়েছে, এই বেরিবান আমাকে অনেকটা সুবিধাজনক। কেউরভাঙ্গা স্থায়ী তীর সংরক্ষণ কাজ 2019 সালে 320 মিটার সমাপ্ত করেছি এবং 2021 সালে 290 মিটার সমাপ্ত করেছি। বাকি কাজের বাকি অংশটুকু আগামী বছর শেষ করার পরিকল্পনা রয়েছে। 2022 সালে বাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হলে সম্পূর্ণ সুবিধা পাবে এলাকাবাসী। ডামুড্যা উপজেলায় কেউরভাঙ্গা খালে ভাঙন দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করি। কাজ অলমোস্ট শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে পরে এলাকাবাসী এর থেকে পরিপূর্ণ সুবিধা পাবে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি জাপানে। ভারী তুষারপাতে জাপানের উত্তর এবং পশ্চিমাঞ্চলে বরফে ঢাকা পড়ে আছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খারাপ আবহাওয়ায় 100-রও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। নিগাতা প্রিফেকচার এবং আশেপাশে এলাকায় সোমবার 90 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া অধিবাসীদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। করোনা মহামারীতে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে স্পাইডারম্যান সিরিজের সর্বশেষ চলচ্চিত্র স্পাইডারম্যান নো ওয়ে হোম। স্পাইডারম্যানের আগের সিরিজগুলো থেকে ভিলেনদের প্রত্যাবর্তন হয়। ছবিটি নিয়ে দারুণ উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। 17 ডিসেম্বর বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তির পর মাত্র 9 দিনেই $100 কোটি বেশি আয় করেছে স্পাইডারম্যানের মুভিটি। করোনাকালে ব্যবসায় নো ওয়ে হোম ছাড়িয়ে গেছে $90 কোটি বেশি আয় করা চীনা চলচ্চিত্র দ্য ব্যাটল অফ লেক চেনজিংকে। করোনা মহামারীর আগে সবশেষ $100 কোটি বেশি ব্যবসা করেছিল স্টার ওয়ার্স দ্য রাইজ অফ স্কাইওয়াকার। যেহেতু চলচ্চিত্রটি এখন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা বাজার চীনে মুক্তি পায়নি, তাই বিশ্লেষকদের আশা স্পাইডারম্যান নো ওয়ে হোম আয়ের রেকর্ড আরও গড়বে। এবারে কৃষি সংবাদ। অব্যবহৃত এবং পরিত্যক্ত কলা গাছের বাকল থেকে সুতা তৈরি করে নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাচোরা গ্রামের কৃষি উদ্যোক্তা শাহিন আলী। তার এই কাজের সাথে যুক্ত রয়েছেন গ্রামের অনেক নারী। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের উদ্যোক্তা শাহিন আলী গত বছরের মাঝামাঝি সময়ে শুরু করেন কলাগাছের বাকল থেকে আঁশ সংগ্রহের কাজ। ওই আঁশের সুতা থেকেই তৈরি হচ্ছে ব্যবহারিক ও শৌখিন নানা সামগ্রী। কর্মসংস্থান মানুষের নিয়ে ভাবি মানে নিজে যাতে কিছু করতে পারে এবং 10 জনকে নিয়ে যাতে কিছু করাতে পারি। এই কাজের সাথে যুক্ত রয়েছেন গ্রামের প্রায় 30 জন নারী। ওয়ালম্যাট, পাপোশ, ব্যাগ এই ধরনের আমরা আমাদের মানে কাজটা শেখাচ্ছে হচ্ছে তিনি কলা গাছের সুতার থেকে আমাদেরকে বেনুনি করে তার থেকে বিভিন্ন ধরনের কাজ শেখাচ্ছে। পরিত্যক্ত কলা গাছ থেকে সুতা এবং এর বর্জ্য থেকে ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় নারীদের প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিভিন্ন রকমের প্রোডাক্টটা বানাচ্ছি মেয়েদের নিয়ে, মানে বেনিটা শেখার পরে ওই প্রোডাক্টগুলো সবার একটা একটা করে দিচ্ছি, দিয়ে শেখাচ্ছি। শেখানোর পরে আমরা বাজারজাত করতে চাচ্ছি। আর প্রত্যেকটা মেয়ের চাচ্ছি যে আমরা ওরা যেন স্বাবলম্বী হতে পারে। বিভিন্ন উপাদান তৈরি করা যাবে এবং এর যে বাকি অংশ আছে এটা দিয়ে কাগজ তৈরি করা যাবে এবং এর যে অবশিষ্ট যে অংশটা সেটা দিয়ে জৈব সার তৈরি করা যাবে। প্রায় 200 যুব মহিলাকে আমি এই বিষয়ে প্রশিক্ষণ করে তাদেরকে আত্মকর্মী করে গড়ে তুলব। কলা গাছের সুতা থেকে তৈরি পণ্য দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিরও সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। ৩৬৬ কোটি টাকা ব্যয়ে নদের প্রায় ৬.৩ কিলোমিটার তীর সংরক্ষণ এবং প্রায় ১৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিপর্যস্ত এক জনপদ মাদারীপুরের শিবচর। ২০২০ সালের জানুয়ারিতে একনেকে আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের অনুমোদন হয়। আড়িয়াল খাঁ নদের উত্তরাইল থেকে বাওরের ইনটেক চ্যানেল পর্যন্ত মোট ১৪.৭৫০ কিলোমিটার পথ ড্রেজিং করা হবে। এছাড়া নদের বেশ কিছু পয়েন্টে তীর সংরক্ষণ করা হবে। স্থায়ীভাবে যদি একটা বাঁধ দিত তাহলে আমাদের নিরাপত্তা থাকতে পারতাম। যদি সরকার না বাঁধে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের অন্যদিকে চলে যেতে অবস্থা না পরে একটু থামে আবার ভাঙা শুরু করে, ঠিক আছে। আর স্থায়ী বাঁধের জন্য যদি স্ল্যাবটা যদি বাঁধে তাহলে থাকবে। প্রকল্পের কাজের উদ্বোধন করে নদী ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকে দায়ী করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আড়িয়াল খাঁ এখানে ৬.৩০ মিটার যেখানে বাঁধ দেওয়া হবে, ড্রেজিং করা হবে ১৪ কিলোমিটার। এখানে যদি আপনারা পাশ দিয়ে যদি অসাধু ব্যবসায়ীরা রাত্রিবেলা যে বালি উঠায় নিয়ে যায়, নদীর বালু উত্তোলনে নীতিমালা করার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের অনেক কাজেই কিন্তু বালু কাটার প্রয়োজন রয়েছে, কিন্তু এটা একটা নীতিমালা থাকা দরকার। এখন এই সকল প্রকল্প আমার শেষ হয়ে গেছে। আমি মনে করি এখানে ডিসিশন আছে, স্টেশন আছে, সরকারি কাজ ছাড়া আড়িয়াল খাঁ নদীর সকল বালির কাজ আপনারা বন্ধ করতে পারেন। ২০২৩ সালের ৩১ মের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ভার্চুয়াল মাধ্যমে এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড AMCL প্রাণ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড RFL এর বার্ষিক সাধারণ সভা হয়েছে। AMCL এর ৩৬তম বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ সালে শেয়ার হোল্ডারদের জন্য ৩২% হারে লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। RFL এর ৪০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২৩% হারে লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী। দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দ্বয় ইলিয়াস মৃধা এবং রথীন্দ্রনাথ পাল সহ পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবিয়া আমজাদ, উজমা চৌধুরী, আব্দুল সালাম, চৌধুরী কামরুজ্জামান এবং চৌধুরী আতিউর রসুল। এছাড়াও দুই প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন এবং কিশোর কুমার দেবনাথ ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। রিহ্যাবের 5 দিনের মেলায় প্রায় 400 কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেসের বিক্রি এবং বুকিং হয়েছে। প্লট ও ফ্ল্যাট বুঝে পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে রিহ্যাবের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে আয়োজকরা। বাকিটা জানাচ্ছেন মাসুর শাকিল। 2 বছর বন্ধ থাকার পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবারও 5 দিনের মেলা করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। মেলায় অংশ নিয়ে আবাসন ব্যবসায়ীরা ক্রেতাদের আগ্রহে খুশি। একই ছাদের নিচে সব ধরনের সুযোগ পেয়ে যাচাই বাছাই করেছেন ক্রেতা ও দর্শনার্থীরা। ফেয়ার তো প্রত্যাশা অনুযায়ী আছে, দেখছি পাবো ইনশাল্লাহ। আমাদের মনে হয় আমরা আমাদের রেঞ্জের মধ্যে এটা পেয়ে যাব। আবাসন খাতে যেটা আমরা এতদিন শুনছিলাম যে আবাসন খাতে মানুষরা সাড়া দিচ্ছে, আজকে এই মেলাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলেই কাস্টমাররা আবাসন খাতের উপরে আস্থা ফিরে পেয়েছে। মেলায় প্রায় 20,000 দর্শনার্থী আসেন বলে জানিয়েছেন আয়োজকরা। 397 crore 38 লক্ষ টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে এবং বুকিং হয়েছে। ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে 198 কোটি টাকা। বাণিজ্যিক স্পেস বুকিং এবং বিক্রি হয়েছে 74 কোটি 38 লক্ষ টাকার। যে ব্যাংক প্রতিষ্ঠানগুলো আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন তারা কমিটমেন্ট করেছেন টু আওয়ার কাস্টমার্স অ্যারাউন্ড 1,500 কোটি টাকা। এবারের মেলায় আবাসন খাতের পাশাপাশি এ খাতের সংশ্লিষ্ট ব্যবসা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নেয়। 5 দিনের মেলায় 150 প্রতিষ্ঠানের 220টি স্টল অংশ নিয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
এবার এই বাংলাদেশের স্পেশালাইজ হসপিটাল খেলার খবর। ফেডারেশন কাপ 2021 থেকে নাম প্রত্যাহার করে এনেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাব। দুটি ক্লাবকে 5 লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ডিসিপ্লিনারি কমিটিতে সিদ্ধান্ত হয়েছে আগামী মৌসুমে ফেডারেশন কাপে অংশ নিতে পারবে না বসুন্ধরা কিংস এবং উত্তর বারিধারা ক্লাব। উদ্বোধনী ম্যাচেই অংশ নেয়নি বসুন্ধরা কিংস। একই দিন আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলতে আসেনি বারিধারা। নিয়ম অনুযায়ী চলতি আসরের সূচিতে এই দুই ক্লাবের বিপক্ষে যে দলগুলো খেলা ছিল তাদের 3-0 গোলে জয়ী করেছে বাফুফে। অংশ না নেওয়ায় আয়োজকদের যে ক্ষতি হয়েছে তা ওই দুই ক্লাবের কাছ থেকে আদায় করতে কার্যনির্বাহী কমিটিকে নির্দেশ দিয়েছে বাফুফে। ফেডারেশন থেকে বরাদ্দ করা অর্থ আগামী 1 মাসের মধ্যে ব্যাংকে জমা দিতে বলা হয়েছে দুই ক্লাবকে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাওয়ার আগে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম আরও একবার।